আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমরা মাইক্রোসফট এক্সেল এর ফুল কোর্স। যারা মাইক্রোসফট এক্সেল এ এক্সপার্ট হতে চান, যারা শিখতে চান, তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। আমরা মাইক্রোসফট এক্সেল এর প্রথমেই যা শেখাবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর টুলস পরিচিতি, কোন টুল দিয়ে কি কাজ হয়, এই সম্পূর্ণ টুলস গুলোই আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এবং পরে আমরা এক্সেলের যে কিছু কাজ আছে, কিছু শীট তৈরি করতে হয়, কিছু ফর্মুলা শিখতে হয়, সবগুলি আপনাকে আমি আস্তে আস্তে ধারাবাহিকভাবে শেখাবো। আপনারা নিচে দেখতে পারতেছেন, এখানে নিচে দেখেন, এখানে এই থিওরি আছে, বিল শিট, পার্সোনাল বাজেট শিট, কন্ডিশনালি ক্যালকুলেট, সেল শিট, কমিশন শিট, স্যালারি শিট, ওয়েজ শিট, সবগুলি আপনাদেরকে আমি সুন্দরভাবে উপস্থাপন করব এবং সহজেই দেখে বুঝতে পারবেন এবং নিজে নিজেই করতে পারবেন। আশা করি সবারই খুব উপকার হবে। খুবই সুন্দরভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করব আপনাদের বোঝার সুবিধার্থে সাবলীলভাবে। ওয়ার্কশিট শব্দের অর্থ কাজ এবং শিট অর্থ পাতা। সুতরাং ওয়ার্কশিট অর্থ হলো কাজের জন্য তৈরিকৃত পাতা, অর্থাৎ যে শিটে তথ্য বা ডাটা সংরক্ষণ বা লিপিবদ্ধকরণ, গাণিতিক পরিগণনার মতো কাজ করা হয় তাকে ওয়ার্কশিট বলা হয়। সোজা কথা, আমরা প্রত্যেকটা যে জায়গায় যেখানে লিখতেছি, যেখানেই লিখি না কেন, এই পুরাটাই হচ্ছে একটা শিট। আচ্ছা, এরপরে আসে ওয়ার্কবুক। এই ওয়ার্কবুক বলতে আমরা বুঝি কয়েকটা শীট নিয়ে একটি ওয়ার্কবুক গঠিত হয়। মাইক্রোসফট ওয়ার্ডে যাকে আমরা ফাইল বা ডকুমেন্ট বলি, এক্সেলে তাকে ওয়ার্কবুক বলা হয়। অর্থাৎ এক বা একাধিক ওয়ার্কশিট মিলে এক একটি ফাইলকে ওয়ার্কবুক, এরকম অনেকগুলো ওয়ার্কশিট মিলে যে পেজ আসে, সেই সবগুলি হলো আমাদের একটা একটা ওয়ার্কশিট। ওয়ার্কশিট এবং কয়েকটা ওয়ার্কশিট মিলিয়ে আমাদের একটা ওয়ার্কবুক তৈরি হয়। মাইক্রোসফট এক্সেলের কিছু ব্যবহার আমরা কথা বলি, বাস্তব ক্ষেত্রে ব্যবহার সমূহ। যেমন ধরেন, আমাদের দৈনন্দিন জীবনে হিসাব সংরক্ষণ ও বিশ্লেষণ করতে আমাদের এক্সেল প্রয়োজন হয়। বাজেট প্রণয়ন করতে এক্সেল প্রয়োজন হয়। বার্ষিক হিসাব প্রতিবেদন প্রণয়ন করতে এক্সেল প্রয়োজন হয়। ব্যাংকিং ব্যবস্থাপনা, যাবতীয় হিসাব বিশ্লেষণ, বেতন বিল, বিদ্যুৎ বিল, মজুরি, কমিশন, রেজাল্ট শিট ইত্যাদি করা যায়, যা আমরা পরবর্তী লেসন গুলাতে শিখব। স্টেপ বাই স্টেপ এই সবগুলি কাজ আমরা আস্তে আস্তে শিখব। তথ্যের ভিত্তিতে চার্ট বা গ্রাফ তৈরি করা যায়। আপনারা জানেন যে বিভিন্ন যেমন খেলা হয়, খেলাতে দেখা যাচ্ছে দুইটি দল খেলতেছে, তার কার রান কেমন, কার অগ্রগতি, কত ওভারে কি ছিল, এই সব কিছু করে আমরা এই জিনিসটা তৈরি করতে পারি। সব ধরনের পরিসংখ্যানগত কাজ করা যায়। বিনিয়োগ সংক্রান্ত যাবতীয় হিসাবের কাজ করা যায়। দ্রব্যমূল্যের মজুদ, বিক্রয় ইত্যাদি হিসাব করা যায়। যাবতীয় বৈজ্ঞানিক ক্যালকুলেশন করা যায়। তাহলে এই সব কিছু মিলেই হচ্ছে মাইক্রোসফট এক্সেল। আশা করি বুঝতে পারতেছেন মাইক্রোসফট এক্সেলের কাজের ব্যাপকতা। অনেক কাজ আছে যা আপনি কল্পনাই করতে পারবেন না। এত সুন্দর সুন্দর কাজ করা যায়, এত জটিল কাজকে সহজ করে করা যায়। তো যাই হোক, আমরা মাইক্রোসফট এক্সেলের যে শিট ওয়ানে আছি। এই ওয়ানে দেখেন, এই ছোট ছোট ঘরগুলো আছে, এই ঘরগুলোকে প্রত্যেকটাকে সেল বলা হয় এবং প্রতিটা সেলের একটা করে নাম থাকে। যেমন যে ঘরে এখন বর্তমানে আছে, এই ঘরটার সেল নাম্বার কি হবে সেটা কিভাবে বের করবেন? দেখেন, এখানে প্রথমে উপরে এ বি সি ডি সম্বলিত যে অংশটা আছে, এটাকে বলা হয় কলাম হেডিং। এখানে আমরা অবস্থান করতেছি এম কলামে এবং এই পাশে আছে 1 2 3 ভাবে লেখা আছে, এটাকে বলে র হেডিং, র নাম্বার। তার মানে আমরা এখানে এম এম ঘরে অবস্থান করতেছি এবং 4 নাম্বার রতে আছে, অর্থাৎ এম এবং 4 দুইটা মিলে হলো M4। অতএব এই সেলটার নাম হলো M4। এটাকে প্রুফ করতে হলে আপনাকে আবার এই নেম বক্সে যেতে হবে। এই নেম বক্সে দেখেন লেখা আছে M4। অতএব সহজে বুঝতে পারতেছেন, কলাম এবং র এর মিলিত স্থানই হচ্ছে একটা সেল। এবং এই নেম বক্সের পাশেই যে একটা ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ফর্মুলা বার। এখানে আপনি যা লিখবেন, ফর্মুলা লিখবেন, সেটা আপনার স্ক্রিনে উঠে যাবে। এই হলো ফর্মুলা বার।
এখন এই ফর্মুলা বার এবং নেম বক্সের উপরে কিছু টুল আছে মাইক্রোসফট ওয়ার্ডের মতো। এখানে আপনার ক্লিপবোর্ড আছে, কাট কপি পেস্ট এগুলো আছে আগের মতোই, সবই এই পাশে ওগুলো আগের মতোই। এখানে এখানে আপনি অ্যালাইনমেন্টও আমরা আগেই পেয়েছি, আগের মতোই আছে। এখানে একটা জিনিস আছে র‍্যাপ টেক্সট এবং মার্জিন সেন্টার। মার্জিন সেন্টার বলতে বোঝাচ্ছে যে একটা ঘরে আপনি বেশ কিছু কিছু লিখলেন, ধরেন ফুল কোর্স। এখন এই লেখাটা কিন্তু আপনি পুরা ঘরে একটা সেলের মধ্যে আছে, দেখেন এই সেলটার ভিতরে আছে। অন্য সেলে ক্লিক করলে কিন্তু ফাঁকা দেখাচ্ছে, এখানেও ক্লিক করলে ফাঁকা দেখাচ্ছে, এখানেও ফাঁকা দেখাচ্ছে, কিন্তু এই জায়গায় এই ঘরে আছে। কিন্তু এই ঘরে আমরা আরেকটু ছোট করে দেই, দেখি এই ঘরের ভিতরে এই কোর্সটা আছে, কিন্তু আমাকে এই ঘরের ভিতরে যদি আটানোর প্রয়োজন হয়, আপনি যদি এই সেলটার ভিতরে রাখতে চান, সেই ক্ষেত্রে আপনি এই লেখাটাকে র‍্যাপ টেক্সট করে নিতে হবে। দেখেন আমরা এখানে র‍্যাপ টেক্সটে ক্লিক করি, দেখেন লেখাটা কি হয়ে যায়, দেখেন এই ঘরে চলে আসছে। এখন এই লেখাটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এই লেখাটা আপনার রটা লেখার সাইজটা বড়, যে জন্য আপনি দেখতে পারতেছেন না। আমরা একটু ছোট করে দিই, আরো ছোট করে দেই। এই এইভাবে আপনি মাইক্রোসফট এক্সেল ফুল কোর্স লেখাটা এই সেলের ভিতরে চলে আসলো। অতএব র‍্যাপ টেক্সটের কাজ হচ্ছে আপনি অনেকগুলো লেখাকে একটি সেলে কিভাবে স্থাপন করবেন, সেই হচ্ছে র‍্যাপ টেক্সট। আবার যদি র‍্যাপ টেক্সটটা তুলে দেন, তাহলে আবার এই চলে যাবে, আবার সে আগের মতো চলে গেল। এখন আপনি যদি এই লেখাটাকে এই লেখাটাকে আমরা আরেকটু বড় করে আপনাকে দেখাই, লেখাটাকে যদি এই ৩টা বা ৪টা সেল মিলে একটা করতে চান, যেমন আমি এই লেখাটা যেভাবে করেছি, এই যদি করতে চান, তাহলে এটাকে এইভাবে যে কয়টা ঘর নিয়ে করতে চান সেই কয়টা ঘর সিলেক্ট করে আপনি মার্জ এন্ড সেন্টারে ক্লিক করেন, মার্জ এন্ড সেন্টার। তাহলে এই কয়টা ঘর মিলে এখন এখন আপনি যেখানেই ক্লিক করেন না কেন লেখাটা দেখতে পারবেন। দেখেন, তার মানে মার্জ হয়ে গেছে, কয়েকটা সেল মিলে একটা সেলে রূপান্তর হয়ে গেছে। এই হলো মার্জ এন্ড মার্জ। এবং র‍্যাপ টেক্সট, আশা করি বুঝতে পারছেন। র‍্যাপ টেক্সট হচ্ছে একটা ঘরের ভিতরে কিভাবে লেখাগুলোকে স্থাপন করা যায়। এক্ষেত্রে আমাদের বিভিন্ন এনজিও বা এরকম হেডিং লেখার সময় দেখা যাচ্ছে একটা লেখা চলে গেছে অন্য জায়গায়, ওই জায়গা লেখাটাকে একটি সেলে রাখার জন্য র‍্যাপ টেক্সট করতে হয়। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু জিনিস শিখবো, যেমন ধরেন আমরা এখানে লিখলাম, এখানে এই 50-র পাশে যদি আপনারা এখানে দশমিক দিতে চান, সেই ক্ষেত্রে এইভাবে দশমিক দিতে পারবেন। এটা হলো ইনক্রিজ ডেসিমাল। আবার এই পাশে কমাইতে পারবেন। ঠিক এই পাশে আপনার পার্সেন্ট চিহ্ন আছে, পার্সেন্ট করতে পারবেন। হ্যাঁ, এইভাবে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, যা খুশি আপনি করতে পারবেন। এরপরে আমরা টেবিল, আমরা এমএস ওয়ার্ড এর মতো যেভাবে টেবিল করেছি, ঠিক সেইভাবে এখানে টেবিল, এখানে যতটুকু টেবিল আপনার দরকার সেটুকু আপনি এভাবে ব্লক করে নিয়ে আপনি ফরম্যাট থেকে টেবিল থেকে আপনি আপনার মন মতো টেবিল করে নিতে পারেন। সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা সিলেক্ট করলাম, দেখুন এই কলাম 1 কলাম 2 এইভাবে টেবিলটা তৈরি হয়ে গেল। ইনসার্ট, ইনসার্ট লেখা আছে, ধর ইনসার্ট, মনে করেন এখানে 1 2 3 4 এইভাবে লিখলাম আমি। এখন এই 1 এবং 2 এর মাঝখানে যদি আরেকটা ফাঁকা ঘর আপনার প্রয়োজন হয়, 1 এবং 2 এর মাঝখানে, সেই ক্ষেত্রে আপনি 2 তে কার্সর রাখতে হবে। সেক্ষেত্রে 2 তে রাখলে যেখানে রাখবেন তার উপরে বাড়বে। ইনসার্ট র, দেখেন একটা হয়ে গেল। এখন এইভাবে যদি আপনি এখানে 2 3 4 লেখেন, সেক্ষেত্রে 2 তে কার্সর রাখলে তার লেফট সাইডে কলামটি স্থাপন হবে, এইভাবে বাড়বে। এখন এই রটা যদি আপনি ডিলিট করতে চান, সেই ক্ষেত্রে আপনার ডিলিটে যাবেন, ডিলিট র। কলাম বুঝতে চাইলে কলামে ক্লিক করে আপনি ডিলিট কলাম, এইভাবে আপনি বাড়াতে পারবেন এবং কমাইতে পারবেন। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস আছে, যেমন ধরেন একটা ঘর আমি একটু বড় করলাম, টেনে বড় করলাম। এই এখন এই যে ফরম্যাটের ভিতরে কিছু জিনিস আছে, যেমন ধরেন র হাইট লেখা আছে, র হাইট। আপনি র হাইট গুলোকে সবগুলোকে একই করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এখানে আপনি ধরেন 30 দিলাম, 30 দেন, আপনি দেওয়ার পরে ওকে দেন, দেন প্রত্যেকটা র একই মাপে হয়ে গেছে। আপনি ইচ্ছে করলে আরো কমাইতে পারবেন, ধরেন 20 দিলাম, দেওয়ার পরে ওকে দেন, দেখেন কনজাস্টেড হয়ে গেল। এইভাবে আপনি আপনার মন মতো কলাম র করতে পারবেন এবং অনুরূপ ভাবে
কলামও করে নিতে পারবেন। কলামের একটা স্ট্যান্ডার্ড মাপ হলো 8.43। এখন মনে করেন কোনো কলাম বড় করলেন, এটা করলেন, এই এখন এই কলামগুলা আপনি কলাম উইথ 8.43 জায়গায় যদি আপনি দেন 15 দেন, সেই ক্ষেত্রে প্রত্যেকটা কলাম একই মাপের হয়ে যাবে। এই দেখেন এর পাশেরটা কিন্তু আবার অন্যরকম, সেক্ষেত্রে একই রকম। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে, এখানে বলতেছে র হাইট অথবা এবং কলাম হাইট। এখন আপনি যদি বলেন যে অটো ফিট কলাম উইথ, অটো ফিট বলতে একটা ক্যারেক্টার সমপরিমাণ জায়গা যতটুকু প্রয়োজন হয় সেই ততটুকুই কলামে রূপান্তর করবে। ঠিক এইভাবে র গুলো আপনি করতে পারেন অটো ফিট র হাইট। যার যতটুকু দরকার অতটুকু জায়গা সে নিবে। এক্ষেত্রে আমাদের এভাবে টেনে টেনে বড় করার বা ছোট করার কোনো প্রয়োজন হবে না। এই হলো র হাইট এবং কলাম হাইট, খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আমরা এই ফিল্টারের কাজটা আমরা দেখাই। আহ, তার আগে এখানে আছে কিছু ফিল আছে, এগুলো খুব সহজ মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা পেয়েছেন। ক্লিয়ার অল, অর্থাৎ আপনি এই লেখাগুলোকে যা করলেন, এটাকে রং দিচ্ছেন বা দিচ্ছেন, যা আগের অবস্থা ফিরে আনতে ক্লিয়ার ফরম্যাট দিতে পারেন। দিলে একদম শুরু থেকে যা ছিল 11তে সেই হলো ক্লিয়ার ফরম্যাট। ক্লিয়ার অল দিলে সব মুছে যাবে, এবং ক্লিয়ার ফরম্যাট দিলে আপনি যে সাইজ বড় করেছিলেন, কালার দিয়েছিলেন, মনে করেন এই কালার দিলাম, এই বড় বড় করলাম, এইটাকে লাল দিলাম, যা খুশি করেন না কেন, আপনি এটাকে সিলেক্ট করার পরে যদি ক্লিয়ার ফরম্যাট দেন তাহলে সে আগের রূপ ধারণ করবে। কারণ আমরা এই ফিল্টারিংটা, এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ফিল্টারিং। ফিল্টারিং এর ভিতরে আপনার কয়েকটা জিনিস আছে, এ টু জেড, অর্থাৎ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারবেন। এখানে নতুন একটা জিনিস আছে ফিল্টার। ফিল্টারটা হচ্ছে আমরা যে কোনো ধরেন একটা এখান থেকে একটা একটা রেজাল্ট শিটে গেলাম, আমরা এই ঘরে আমরা এখান থেকে ফিল্টার থেকে ফিল্টারে দেই। আপনি এখানে দেখেন প্রত্যেকটা নামের পাশে একটা করে বাটন সেট হয়েছে। এখন আপনি যে এখান থেকে সহজেই খুঁজে বের করতে পারবেন যে কিভাবে, মনে করেন এখানে এ প্লাস কয়জন পাইছে সেটা যদি আপনি একটা দেখতে চান, সেক্ষেত্রে আপনি দেখেন এই একজন মাত্র এ প্লাস রেজাল্ট এসেছে। এখন যদি আপনি এ গ্রেড কয়জন পাইছে দেখতে চান, একজন, যত বেশি থাকবে আপনাকে ওইভাবে দেখাবে। এফ দেখতে চাইলে কয়জন হয় দেখি, দুইজন। এই হচ্ছে আমাদের ফিল্টারের কাজ। আপনি সে ফিল্টার করে আপনাকে খুঁজে বের করে দিবে যে আপনি আম, কতটুক চাচ্ছেন বা আপনার কতগুলো আছে, সব তথ্য আপনাকে বের করে দিবে। তো যাই হোক, এই পর্যন্তই। আর ফাইন্ড এন্ড এটা আগের মতোই, আমরা ওই দীর্ঘায়িত করছি না। এবারে ইনসার্টের ভিতরেও আপনার এই যে টেবিলে আপনি করতে পারেন এইভাবে টেবিল, আমরা একটু আগে দেখাইলাম। পিকচার, ক্লিপ আর্ট, শেপ সবই আগের মতোই আছে। স্ক্রিনশট, নতুন একটা স্ক্রিন, এখানে একটা জিনিস আছে স্ক্রিন। আপনি এই স্ক্রিন থেকে ছবি তুলতে চাইলে এই স্ক্রিনে লাগাবেন। এরপরে গ্রাফ, আপনি গ্রাফ করেন, কলাম, লাইন, এইভাবে বিভিন্নভাবে গ্রাফ করতে পারেন। যেমন আমরা বিভিন্ন খেলাধুলার গ্রাফ করে থাকি, বা এনজিও বিভিন্ন ভাবে, বা জুন মাসে আমাদের বাজেট দেওয়া হয়, বাজেটটা কিভাবে দেওয়া হয় সেটার উপরে করা দেওয়া হয়। এখানে সবগুলো টেক্সট বক্স আগে পেয়েছি, ওয়ার্ড আর্ট সবই আমরা আগে পেয়েছি, ইকুয়েশন, অবজেক্ট, সিম্বল সবই আগে পেয়েছি। পেজ লেআউটও আমাদের মোটামুটি সবই। দেখেন মার্জিন, ওরিয়েন্টেশন, এই সাইজ। এখানে আছে একটা প্রিন্ট এরিয়া, এখানে একটা মজার একটা জিনিস আছে, সেটা হলো প্রিন্ট এরিয়া। আপনি কতটুকু জায়গা প্রিন্ট করতে চাচ্ছেন। আপনার পেজ তো অনেক বড় থাকতে পারে, অনেক লেখা থাকতে পারে, কিন্তু নির্দিষ্ট একটা অংশকে প্রিন্ট করতে হলে সেই প্রিন্ট এরিয়া জায়গাটুকু আপনাকে সেট করে নিতে হবে। মনে করেন এতটুকু জায়গায় আমি প্রিন্ট করবো, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে প্রিন্ট এরিয়া সেট করে সেট প্রিন্ট এরিয়া, দেখেন আপনার পাশে একটা বাউন্ডারি হয়ে গেছে। অর্থাৎ অর্থাৎ আপনি এখানে এইটুকু জায়গায় শুধু প্রিন্ট হবে, আরো যদি কোনো লেখা থাকে সেই জায়গাটুকু কিন্তু প্রিন্ট হবে না। সেক্ষেত্রে আপনি আবার এটাকে প্রিন্ট এরিয়াকে ক্লিয়ার করে দিতে হলে ক্লিয়ার প্রিন্ট এরিয়া। দেখেন এখন এখন দাগটা চলে গেছে কিন্তু অন্য জায়গায়, এই চলে আসছে, এই চলে আসছে। হ্যাঁ, আহ, এইভাবে আর কি। তারপরে আপনার ব্রেকটাও আমরা আগে পেয়েছি এইভাবে। সবই ওকে। ফর্মুলা আমরা ডিটেলস আমরা শিখবো, ডিটেলস ফর্মুলা গুলোর ব্যবহার আমরা নতুনভাবে শিখবো। আমরা চলে যাচ্ছি আমাদের উম, মূল পার্টে, যে কিছু শিখবো, থিওরি শিখবো এবং বিল শিটও শিখবো। প্রথমেই জানি মাইক্রোসফট এক্সেল সম্বন্ধে কথা বলেছিলাম। হোয়াট ইজ মাইক্রোসফট এক্সেল? মাইক্রোসফট এক্সেল শব্দের অর্থ শ্রেষ্ঠত্ব। এক্সেল একটি স্প্রেডশিট অ্যানালাইসিস প্যাকেজ প্রোগ্রাম। অর্থের দিক থেকে স্প্রেডশিট অ্যানালাইসিস জাতীয় সফটওয়্যারের ক্ষেত্রে এক্সেল শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছে।
আমেরিকার বিখ্যাত কোম্পানি মাইক্রোসফট কর্পোরেশন ইহা বাজারজাত করে। প্রোগ্রামটিকে সংক্ষেপে এমএস এক্সেল বলে। ইহা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অধীনে চলে। মাইক্রোসফট এক্সেল দ্বারা ডাটা এন্ট্রি ও ডাটা বিশ্লেষণ উভয় সুবিধা পাওয়া যায়। এই হলো আমাদের এক্সেলের সারসংক্ষেপ। এখন আমরা এই কথাটা স্প্রেডশিট অ্যানালাইসিস শব্দটা ইউজ করি। স্প্রেডশিট অ্যানালাইসিস বলতে আমরা কি বুঝি? স্প্রেড শব্দের অর্থ হচ্ছে ছড়ানো এবং শীট শব্দের অর্থ পাতা। সুতরাং স্প্রেডশিট অর্থ দাঁড়ায় ছড়ানো পাতা। গ্রাফ কাগজের ন্যায় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর খুব খুব ঘর সম্বলিত শীটকে স্প্রেডশিট বলা হয়। এই শীটে গাণিতিক পরিগণনা ও তথ্য সংরক্ষণ করা যায়। তাহলে আমরা এই যে যে ছোট ছোট ঘরগুলোকে আপনি দেখতে পাচ্ছেন, এই গ্রাফের ন্যায় এক্স এবং ওয়াই, এই ঘরগুলো প্রত্যেকটা ঘরকে আমরা একটা সেল বলে থাকি। এই সেলের ভিতরে আমরা আমাদের দৈনন্দিন যে ক্যালকুলেশনগুলো এখানে লিখবো এবং এবং আমরা সঠিক প্রয়োগের মাধ্যমে, সঠিক ফর্মুলার মাধ্যমে আমরা ফলাফলটা বের করার চেষ্টা করব। এখন আরেকটা শব্দ আমরা পাচ্ছি, সেটা হলো ওয়ার্কশিট। ওয়ার্কশিট আপনারা এখানে এমএস ওয়ার্ডে যদি আমরা যখন কাজ করি তখন আমরা এখানে পেজ পেয়েছিলাম, পেজ 1, পেজ 2, পেজ 3 এইভাবে পেয়েছিলাম। এখানেও ঠিক এরকম ভাবে বিভিন্ন ভাবে শীট অবস্থান করে। যেমন ধরেন এখানে দেখেন, এখানে লেখা আছে নিউ ইনসার্ট ওয়ার্কশিট, এই একটা দিলাম, একটা নতুন শীট চলে আসলো। এরকম ভাবে এক একটা শীট তৈরি হবে। এক একটা শীটের ভিতরে আছে অসংখ্য কলাম এবং অসংখ্য র। প্রথমে আমরা একটা ছোট্ট একটা কাজ দেখাবো আপনাকে। যেমন ধরেন একটি বিল শীট, এখানে বিল নেম, পেপার, ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস, সেল, কনভেন্স। এখন আপনার জানুয়ারি মাসে এই বিলগুলো ছিল, ফেব্রুয়ারি মাসে এইটা, এবং মার্চ মাসে এই, এপ্রিলে এই। এখন আপনার দরকার এই সবগুলার এই পেপার বিল এই কয় মাসে কত হয়েছে। তাহলে এখানে আপনাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগ করতে হলে যোগের সূত্রটা লাগাইতে হবে। এখন আমরা গত ক্লাসেও শিখছিলাম, আবার আমরা একটু প্র্যাকটিস করি। যোগের সূত্র আপনাকে এখানে লিখতে পারেন ইজ ইকুয়াল টু সাম। কয়েকভাবেই করা যায়। সাম লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন ফার্স্ট ব্র্যাকেটে দেওয়ার পরে আপনাকে বলতে হবে, এক্সেল কিন্তু সাধারণত সেল ছাড়া কিছু বোঝে না। আমরা আগেই বলেছিলাম যে ছোট ছোট ঘরগুলোকে একটা সেল বলা হয়। তাহলে এই জানুয়ারির প্রথম সংখ্যাটা কত ঘরে আছে? C5। এখন এই কয়টা সংখ্যা আপনি যোগ করবেন? তাহলে C5 প্লাস প্লাস দিয়েও আপনি করতে পারেন, CDEF, অথবা ডট দিয়েও করতে পারেন। কোন পর্যন্ত? এপ্রিল মাস। তাহলে এপ্রিলে কি আছে? এফ আছে, অর্থাৎ F5 দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে যদি ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, তাহলে এই সূত্রটা হয়ে গেল। এখন আমি একটা এন্টার প্রেস করব। দেখেন, এই চারটা সংখ্যার যোগফল 1420। এখন এক্সেলে একটা সুবিধা আছে, একটি সংখ্যা একটি ফর্মুলা প্রয়োগ করার পরে যদি আপনি বাকিগুলো বের করতে চান, আর আপনাকে আর ফর্মুলা লিখতে হবে না। এই ঘরটার এক পাশে দেখেন নিচের দিকে একটা প্লাস চিহ্নের মতো আসে, এবং এখানে মাউসটা রাখলে ছোট্ট একটা প্লাস আকার ধারণ করবে। এই প্লাসে 4 ক্লিক করে নিচের দিকে যদি আপনি টান দেন, তাহলে বাকিটা বের হয়ে আসবে, সবগুলো বের হয়ে আসবে। তাহলে এটার সংখ্যা রেজাল্ট এত, এইটার রেজাল্ট এত, এটার রেজাল্ট এই, এটার রেজাল্ট এই, এটার রেজাল্ট এই, চলে আসছে। এবার আমরা চলে যাচ্ছি, এই 4 মাসের মধ্যে সর্বোচ্চ কত টাকা আমরা কোন মাসে বেশি খরচ করেছি। তাহলে আমরা এখানে আরেকটি সূত্র লিখি, আমরা ম্যাক্সিমাম বের করব, মানে সর্বোচ্চ বের করব। সেই ক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র ম্যাক্স লিখি, তাহলেই কিন্তু আমার সংখ্যাটা বের হয়ে যাচ্ছে। C5.F5 ব্র্যাকেট ক্লোজ করি, 450। এই মাসে আমরা 450 পেয়েছি, এই এখানে 200 পেয়েছি, এখানে 150 পেয়েছি, এখানে 550, এখানে 1000 পেয়েছি, এখানে 300 পেয়েছি। সর্বোচ্চ খরচ হয়েছে। এবার অনুরূপভাবে যদি আমি সর্বনিম্ন সংখ্যাটা বের করতে চাই, তাহলে আমরা এখানে মিনিমামের মিন সংখ্যাটা লিখে আবার ওই C5.F5 যদি আমরা টাইপ করি, করে এন্টার দিই, তাহলে সর্বনিম্ন সংখ্যাটা আমাদের সামনে হাজির হবে।
এরপরে টান দিয়ে আবার বের করে দিলে এই। এবার এই 4 মাসের এভারেজ কত, আমরা এভারেজ মানে গড় কত খরচ করলাম সেই হিসাবটা আমরা এখান থেকে বের করতে পারি। তাহলে আমরা এই যেগুলো এ ভি ই আর এ জি ই পুরো সংখ্যাটা লিখতে হবে, কথাটা লিখতে হবে। লেখার পরে আপনি যদি আবার অনুরূপভাবে C5.F5 প্রেস করেন তাহলে এই এভারেজ সংখ্যাটা চলে আসলো। আমরা আবার বের করে দিলাম। তাহলে আমরা এখানে এই শীটের মাধ্যমে আমরা এখান থেকে 4টা জিনিস শিখলাম, 4টা ফর্মুলা শিখলাম: যোগ, সর্বোচ্চ, সর্বনিম্ন এবং গড়। এছাড়াও আপনি 100, এখন এই 100 থেকে যদি 50 বিয়োগ দেন তাহলে এটা কি খুব কঠিন হবে? 100 আপনার আছে কত, 100 কত নম্বর ঘরে আছে, 100 তে ক্লিক করেন, দেখেন L4 নাম্বার ঘরে আছে, একটা মাইনাস চিহ্ন দেন, দেওয়ার পরে এই 50 কত নম্বর ঘরে আছে, L5 এ আছে, তাহলে L4 মাইনাস L5, তাহলে 50 চলে আসলো। এবার এই 100, এই 100 এর যদি আমি 100টাকে একটু কালার করে দিই, এর যদি আমি পার্সেন্টেজ বের করতে চাই, 100 কত নম্বর ঘরে আছে, L4, এর এর মানে একটা গুণন চিহ্ন আমরা ব্যবহার করি, এর যদি 10% দেই, 10 লিখে যদি আমি পার্সেন্টেজ চিহ্ন ইউজ করি, 10 চলে আসে। অনুরূপভাবে এটাকে এডিট করে নিতে পারবেন আপনি, 10 এর জায়গায় 12 দেন, 12%। এভাবে আমরা পার্সেন্টেজ বের করতে পারবো। তাহলে আমরা যোগ, বিয়োগ, গুণন, ভাগ ঠিক এইভাবে আমরা করতে পারবো। আমি এখন একটা গুণন করব, ধরেন L4 ইন্টু L4 ইন্টু 2, তার মানে 100 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 200। তাহলে গুণফলটা কি, সূত্রটা কি, L4 ইন্টু 2। যদি আমি এটাকে ভাগ দেই, 2 দিয়ে ভাগ দেই, জাস্ট একটা অবলিক চিহ্ন দিলেই হয়ে যায়, তাহলে কি হবে, 50। তাহলে আমরা যোগ পাইলাম, বিয়োগ পাইলাম, গুণন পাইলাম, ভাগ পাইলাম, এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম সবকিছু আমরা কিন্তু খুব সহজে করে ফেলতে পারি। এই পর্বে আমরা শিখব আরেকটি ছোট কাজ, পার্সোনাল ডাটা ফর দ্য ফার্স্ট কোয়ার্টার। তো কোয়ার্টারলি একটা হিসাব করে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব কিভাবে এই কাজটাকে আমরা একটু প্রয়োগ করব। আমরা এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসের একটা যোগফল আমরা আগের সূত্র অনুযায়ী নামাই, ইজ ইকুয়াল টু সাম জানুয়ারি ডট মার্চ। এই সংখ্যাটা আমরা বের করে ফেললাম। এবার আমরা কি করব, মান্থলি এই কয় মাসের 3 মাসের হিসাব আইটেম অনুযায়ী আমরা যোগফল নামিয়ে ফেললাম। এবার এখানে মান্থলি টোটাল, এই মাসের টোটাল এই আছে, এই মাসের টোটাল এই মাসের টোটাল এই, আমরা এখন এই কয়টার যোগফল নামানোর চেষ্টা করব। এখানে যে আমরা কি করব, ইজ ইকুয়াল টু আবার একটা সূত্র লিখে আমরা এই এখান থেকে শুরু করে F5 থেকে শুরু করে F12 পর্যন্ত, F5 ডট F12 পর্যন্ত আমরা করে এন্টার দিব। তাহলে এই মাসের টোটালটা, এই 3 মাসের মান্থলি টোটালটা আমরা বের হয়ে গেল। এরপরে দেখেন আমরা কোয়ার্টারটা বের করলাম। এরপরে এই 3 মাসের হিসাবে গ্র্যান্ড টোটালটা আমরা যদি এখানে বের করতে চাই, তাহলে এখানে যদি আমরা এখানে লিখি ইকুয়াল টু সাম এই এই প্লাস প্লাস দিয়ে দেই, অসুবিধা নাই, প্লাস এত, দেখেন এইভাবেই বের করা যাচ্ছে এবং এইভাবেই বের করা যায়। যোগফল কিন্তু সবার সবসময়। এখানে আবার এভারেজের সূত্রটা লিখে দিই, এভারেজ ফার্স্ট ব্র্যাকেট, এই যে এভারেজ করার সময় আমরা আগে শিখেছিলাম এই ফার্স্ট পয়েন্ট ডট এবং মেডিকেল এক্সপ্রেস পর্যন্ত এভারেজ। তাহলে আমার এই মাসে, জানুয়ারি মাসে এভারেজ খরচ হয়েছে 962.5 টাকা।
ঠিক এইভাবে আমরা যদি সূত্র লিখতে পারি অথবা এই ফর্মুলাকে যদি আমরা কাজে লাগাই, তবুও কিন্তু আমার সংখ্যাটা বের হয়ে আসবে। এই সূত্রটাকে আমরা কপি করে, এই যে আগেই দেখাইছিলাম যে একটি সেলের এক পাশে একটি প্লাস চিহ্ন থাকবে, সেই প্লাসের মধ্যে মাউসটা রেখে ক্লিক করে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করে ছেড়ে দিলে এই ফর্মুলাটা কপি হয়ে বাকিগুলোর জন্য প্রযোজ্য হবে। যাই হোক, তাহলে এভারেজের যদি আমরা যোগফল করতে চাই, আবার ইজ ইকুয়াল টু সাম এই ডট এই সেল, এই হলো আমার এই তিনটার এভারেজের সূত্র। তো বন্ধুরা, এখানে ফার্স্ট কোয়ার্টারলি এক্সক্লুডিং ফুড অ্যান্ড আদার এক্সপেন্স, এখানে কিন্তু বেশ কিছু জিনিস বাদ দিয়েই এই চার্টটা তৈরি করা হয়েছে। আপনারা এটা একটা জাস্ট নমুনা, আপনারা এটাকে আরো সুন্দর করে কিভাবে করা যায় সেই বিষয়ে চিন্তা করবেন এবং প্র্যাকটিস করবেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী ধাপে, কন্ডিশনালি ক্যালকুলেটর। আজকে আমরা যা শিখবো সেটা হচ্ছে কিভাবে সূত্রের মাধ্যমে কোনো ফলাফল বের করা যায়, অর্থাৎ ক্যালকুলেট করে কিভাবে বের করা যায়, আমরা এই জিনিসটা শিখবো। এই লেসনে আমরা ফর্মুলা শেখার জন্য খুবই উপযোগী একটা কাজ, ছোট একটা কাজ করে দেখাবো আপনাদের। এই ফর্মুলাটি যদি আপনি বুঝতে পারেন তাহলে এক্সেলের যাবতীয় সূত্র আপনি সহজেই বুঝতে পারবেন। আমরা এখানে লিখেছি নেম কোড রেজাল্ট। এখানে কিছু নাম আছে, যেমন ধরেন একটা ছেলের নাম আলম, তার কোড নাম্বার 1, আলিয়া তার কোড নাম্বার 2, বাবুল 1, বাবলি 2, কামাল 1। এইভাবে কয়েকটা ছেলে এবং একটা মেয়ের নাম লিখেছি আমরা। এই এই কয়টা দিয়ে আমরা আপাতত আপনাদেরকে এইটুকু একটা বের করে দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা এক্সেলের সূত্র লেখার সময় আমরা জানি সবসময় সমান চিহ্ন আগে ইউজ করতে হয়। করার পরে আমরা সূত্র লেখার লজিক্যাল একটা ফিল্ড, সেটা হচ্ছে ইফ মাস্ট লিখতেই হবে। ইফ লেখার পরে একটা ব্র্যাকেট আমরা ইউজ করব। ইউজ করার পরে আমরা যে কোডটা যে ঘরে আছে সেই কোডটা, যেমন ধরেন এই কোড কত নম্বর ঘরে আছে, ই কলামে, ই নাম্বার কলামে, এবং প্রথম সংখ্যাটা আছে কত, 4-এ। অতএব এখানে আমরা E4 লিখে আমরা বের করতে চাচ্ছি এই 1 মানে হচ্ছে মেল, 1 মানে হচ্ছে মেল, এবং 2 কোড যাদের ইউজ করছি তারা হলো ফিমেল। আমরা এখানে এখানে লিখে রেখেছি। অতএব আমরা আবার শুরু করি। ইফ E4 লেস দেন 2, অর্থাৎ লেস দেন 2 মানে 2 এর চেয়ে ছোট, 2 এর চেয়ে ছোট, অর্থাৎ এখানে আমরা ইউজ করেছি 1। তাহলে 2 এর চেয়ে ছোট যদি সে খুঁজে পায় 1, তাহলে সে 1 সমান রেজাল্ট কি হবে, মেল। আবার যদি এখানেই যদি আমরা ফর্মুলাটা শেষ করতে চাই, তা যদি না হয় তাহলে কি রেজাল্ট হবে, ফিমেল। এই একটা লজিক, এবং ব্র্যাকেটটি ক্লোজ করে দিব। তাহলে এখানে আমরা বন্ধুরা বুঝতে পারলাম, যদি E4 ঘরে, এই মানে সেলে যে সংখ্যাটাই আছে তা যদি 2 এর চেয়ে ছোট হয়, সেই ক্ষেত্রে ফলাফল হবে কি, মেল হবে। মেল হওয়ার, মেল যেহেতু একটা টেক্সট, টেক্সটের দুই পাশে ডাবল ইনভার্টেড কমা দিতে হবে, এবং পরবর্তী আরেকটা রেজাল্টের সাথে মাঝখানে ডিভাইডের জন্য আরেকটা কমা ইউজ করতে হবে। তাহলে মেল ইউজ করলাম এবং এই আরেকটা কমা ইউজ করলাম, তারপরে যেহেতু ফিমেলটাও টেক্সট, তার দুই পাশে দুটো ইনভার্টেড কমা ইউজ করে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার রেজাল্ট বের করে ফেললাম। এবার আমরা দেখি আমাদের রেজাল্টটা হলো কিনা। এই পর্যন্ত আমরা বের করে দিলাম। দেখেন, যে ঘরে 1 আছে সেই ঘরে মেল হয়েছে, যে ঘরে 2 আছে সেই ঘরে ফিমেল হয়েছে। এখন আমি এই সূত্রটাকে আমরা আরেকটু এক্সপান্ড করে আরেকভাবে শেখানোর চেষ্টা করব। জাস্ট এতটুকু যদি আমরা কেটে দেই। এখন এই পর্যন্ত আমরা বুঝতে পারছেন কিনা, যদি E2 ঘরে 2 এর চেয়ে ছোট হয় তাহলে মেল হবে। এই লজিকটা আমরা আবার এখানে ইউজ করলাম। ইফ E4 ঘরে যদি 3 এর চেয়ে ছোট থাকে, 3 এর চেয়ে ছোট অর্থ কি, 1 এবং 2। যেহেতু আমরা 1 এর কথা এখানে বলে ফেলছি, সেহেতু কাকে খুঁজবে সে, বাকি থাকলো কি 2। 2 অর্থাৎ ডাবল ইনভার্টেড কমার ভিতরে কি হবে, ফিমেল হবে, ফিমেল বসবে।
এখন এখানে একটা লজিক আছে, যদি 3 এর চেয়ে ছোট হলে ফিমেল হবে, তাহলে 3 অথবা 3 এর চেয়ে বড় হলে কি হবে, সেই কথাটাও আপনাকে কিন্তু ক্লিয়ার করে এখানে যেতে হবে। সেক্ষেত্রে আমরা আরেকটা যে কোনো একটা জিনিস লিখে রাখি, যেমন ধরেন আদার্স, আদার্স লিখলাম। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা ব্র্যাকেটের অংশে যাব। ব্র্যাকেট, এ একটা ব্র্যাকেট, এ একটা ব্র্যাকেট, তাহলে আমরা শেষ করতে হবে দুইটা ব্র্যাকেট। শিফট চেপে আমরা দুইটা ব্র্যাকেট একবারে দিয়ে দিব। দুইটা ব্র্যাকেটের মধ্যে কালারও চেঞ্জ হয়ে গেছে। শেষেরটা সবসময় ব্ল্যাক থাকে এবং মাঝখানেরটা দেখেন গ্রিন আছে, ভিতরেটাও গ্রিন। কালার দিয়েও সে আপনাকে প্রদর্শন করতেছে যে ব্র্যাকেটের হিসাবটা ঠিক আছে কিনা। এবার আমরা যদি এটাকে এন্টার দিয়ে রেজাল্টটা বের করে দেখি এবং টান দিয়ে দেখি, দেখেন একই হয় কিনা। বন্ধুরা, একই হয়ে গেছে। অতএব বুঝতে পারছেন যে আমরা ফর্মুলা লেখার জন্য যে সূত্রটা ব্যবহার করি, সেই সূত্রটা আমরা এখানে ব্যবহার করলাম। এই সূত্রটা যদি বুঝেন তাহলে বাকি এক্সেলের জিনিসগুলো বুঝতে পারবেন। আমরা এখন এই সূত্রটাকে একটু এদিকে এক্সপান্ড করলাম, আদার্স এর মধ্যে। এখন আদার্স থেকে আমরা বাকি কাজগুলো করব। এবার আদার্সে আমরা কম্পিউটারের কোড আছে 4, মাউসের কোড 5, পেন ড্রাইভ 6, হার্ড ডিস্ক 7। এবার আমরা তাহলে আমরা এখান থেকে এই সূত্রটাকে এই ফিমেল থেকে আউট করে দিচ্ছি। আউট করে দিয়ে 3 এর জায়গায় যদি আমরা আমরা 3 রাখি, কারণ হচ্ছে আমাদের এই জিনিসটা আমাদের লাগবে। এখানে ফিমেল আবার ইউজ করলাম, ফিমেল পর্যন্ত রাখলাম। যেহেতু আমরা কোড আছে 4, কোড যেহেতু 4, তাহলে আমরা ইউজ করব 5 থেকে। আমরা কিন্তু 3 কোড ইউজ করি নেই এখানে। অতএব আমরা এখানে যে ইফ, যেহেতু 4 আছে, আমরা সরাসরি ইফ ই এবার ইউজ করব কত, কত নম্বর সেল, 10 এই ঘরে। অথবা আমরা কিন্তু পুরো সূত্রটাকে একটা করতে পারতাম। দুটা পুরোটাকে একটা করলে কি হইতো, সূত্রটা আরো লম্বা হয়ে যেত। বা আচ্ছা, অসুবিধা নেই, আমরা পুরোটাই করি। E4, যে আমরা 10 যেহেতু আছে, আমরা 10 এ যাই, লেস দেন 5। তাহলে কি হবে, এই ঘরে কি আছে, অ্যান্সার কি হবে, কম্পিউটার। কম্পিউটার আবার একটা ইউজ করি, ইফ E10 লেস দেন 6। তাহলে কি হবে, লেস দেন 6 মানে 5, 5 মানে মাউস, মাউসকে ধরবে, MOUSE। সূত্র লম্বা হইতে থাকবে, টেনশনের কোনো কারণ নেই, বুঝলেই আপনি সব পারবেন। E10 less than 7, 7 মানে 6, 6 মানে পেন ড্রাইভ, পেন ড্রাইভ ক্লোজ। এবার আমরা আগে শিখছিলাম যদি না হয়, বা আদার্স এর বেলায় ওই জায়গায় যে আপনাকে যদি পেন ড্রাইভ না হয় তাহলে কি হবে, সেটা যে হার্ড ডিস্ক হবে। এবার আমরা ব্র্যাকেটের মধ্যে চলে যাব। এবার ব্র্যাকেট আপনি যতক্ষণ পর্যন্ত নিচে শেষেরটা কালো না হয় ততক্ষণ পর্যন্ত আপনি চাপতে থাকেন, দেখেন আপনার সূত্রটি হয়ে যাবে। এন্টার দিলাম, অ্যান্সার চলে আসছে। 4 এ কম্পিউটার চলে আসে, কম্পিউটার জায়গায় কম্পিউটার আসলো। বাকিটা ড্র্যাগ করি, মাউসের জায়গায় মাউস চলে আসলো। অতএব তার মানে আমার সূত্রটি 100% ওকে হয়ে ফলাফল বের হয়ে আসছে। সেল শিট অবশ্যই খুবই একটা গুরুত্বপূর্ণ একটা শিট। বিভিন্ন শপে, বিভিন্ন মার্কেটে এই শিটটা ব্যবহার হয়ে থাকে এবং একটা নিয়মের মধ্যে, একটা ফর্মুলার মাধ্যমে এই স্টেটমেন্টটা তৈরি করা থাকে এবং পেইড করা হয়। তো সেই হিসেবে আমরা দেখেন এখানে লিখছি নেম, হেডিং হিসেবে নেম, কাস্টমার নেম, আইটেম নেম, এরিয়া, কোয়ান্টিটি। কোয়ান্টিটি বলতে আমরা বুঝি সে কয়টি পণ্য ক্রয় করেছে, ওই প্রতিটা পণ্যের ইউনিট প্রাইসটা কত, মানে একক মূল্য কত। এখন আমরা বের করব গ্রস প্রাইস কত, ডিসকাউন্ট কত, নেট প্রাইস কত। আশা করি বুঝতে পারছেন। আমরা এখানে কিছু পণ্য লিখে রেখেছি, এরিয়া, সেই কাস্টমার তার এরিয়া কোন জায়গায়, সে কয়টা পণ্য কিনতে চাচ্ছে, প্রতিটা পণ্যের দাম কত।
আমরা এখানে জাস্ট ছোট্ট একটা সূত্র আমরা আগে শিখেছি, যে সূত্রটা সেটাকে আমরা প্রয়োগ করব। আমরা গ্রস প্রাইস বলতে, এই লোকটা কামাল, সে কম্পিউটার নিতে এসেছে ঢাকা, তার বাসা ঢাকায়, সে 10টি কম্পিউটার নিবে, প্রতিটা কম্পিউটারের দাম 20,000 টাকা। তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি যে আমরা দুইটা সংখ্যাকে যদি গুণন করি তাহলে গ্রস প্রাইসটা বের হয়ে আসে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখি ই 10 কত নম্বর ঘরে, E5 গুণন F5, E5 গুণন F5। দেখেন এটির সাথে এটা গুণন হয়ে এই ফলাফলটা চলে আসলো। এখন আমরা আগের মতো আগের অভিজ্ঞতা কাজে লাগাই, এখানে ক্লিক করে ধরে ড্র্যাগ করে পরবর্তী সংখ্যাগুলো আমরা বের করে ফেলি। বের করলাম। এখন আপনাদের মূল কাজটা হচ্ছে এখানে তার এটা বের করার আগে আমরা এই জিনিসটাকে বের করে দিই। নেট ওয়ে বলতে আমরা বুঝি গ্রস অ্যামাউন্ট থেকে ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে যা থাকবে সেটাই হবে নেট প্রাইস। গ্রস গ্রসটা হচ্ছে জি G5 মাইনাস H5। এই সংখ্যাটা এখন যেহেতু এখানে কিছু নাই সেহেতু যা আছে তাই চলে আসলো, এটাকেও আমরা এইভাবে চেঞ্জ করে দিয়ে দিলাম। এবার এই জায়গায় আমরা সূত্রটা ইনপুট করব। আমরা আগের মতো একটা সূত্র ইউজ করি, যেমন ইফ, আমরা সবসময় এখন জি কে ফলো করব, ক্রস প্রাইস যেহেতু এটা, এই ইফ G5, যদি আমার দোকান থেকে কেউ 10,000 টাকার নিচে, 10,000-এর নিচে অথবা সমান, এবার একটা সমান চিহ্ন ইউজ করলাম আমি, সমান চিহ্ন ইউজ করে 10,000 দিচ্ছি, 10,000-এর নিচে অথবা সমান কেউ পণ্য ক্রয় করে তাকে আমি কত টাকা ডিসকাউন্ট করব সেই সংখ্যাটা আমি বলে দেব। তাহলে নিচে 10,000, তাহলে আমি তাকে G5 এর উপর 2% কমিশন দেব। এইটুক যদি বুঝে থাকেন তাহলে বাকিটা বুঝবেন। এগেইন, যদি G5 অর্থাৎ গ্রস প্রাইস 10,000-এর নিচে অথবা সমান হয় তাহলে গ্রস প্রাইসের উপর 2% কমিশন দেওয়া হবে। আমরা আর বাকিটা না লিখে আমরা এই ফর্মুলাটাকে সেখানে কপি করতে পারি। সূত্র বেশি দেখলে মাথা নষ্ট হয়ে যেতে পারে, হয়তো ভুল হইতে পারে। আমরা দেখেন এখানে আবার এই 10,000-এর জায়গায় যদি আমরা 20,000 লাগাই বা 15,000 লাগাই, আমরা আস্তে আস্তে ছোট ছোট সংখ্যা দিয়ে যাই, যাওয়ার পরে 15,000 লেখার পরে তাকে আমি বললাম যে আমি আপনাকে 4% দেব। আবার আরেকটা সংখ্যা লেখালাম, বললাম যে আমি আপনাকে এখানে সরাসরি 30,000 টাকা যদি কেউ নেয় তাহলে তাকে আমি 6% কমিশন দেব। ঠিক এইভাবে যদি 50 দেই, 50, তাহলে আমি তাকে 8% দেব। এবারে 50,000-এর উপরে যদি কেউ নেয় তাহলে সরাসরি তাকে আমি G5 এর 10% দেব। তাহলে আমি শেষের বেলায় কিন্তু ইফ লিখলাম না। ইফ আমার প্রয়োজন নেই, আমার আগের সূত্রের যে অভিজ্ঞতা থেকে আমরা শিখে আসছি সেই সূত্রের ভিতরে কিন্তু শেষের মধ্যে কিন্তু আমরা ইফ কমান্ডটা প্রয়োগ করি নাই। তাহলে আমরা এখানে ব্র্যাকেটগুলো শেষ করি, 1 2 3 4, 4টা ব্র্যাকেট আমরা দিয়েছি, 4টা ব্র্যাকেট আমরা শেষ করলাম। তাহলে আমাদের এখানে ডিসকাউন্টটা বের হয়ে গেল 10% হিসেবে, কারণ আমরা সূত্রের মধ্যে কি লিখেছিলাম, যদি 50,000 টাকার উপরে কেউ নেয় তাহলে 50,000 টাকার নিচে অথবা সমান যদি নেয় 8%, 50,000 টাকার উপরে হলে 10%। তাহলে এই সংখ্যাটা তো অবশ্যই 50,000-এর উপরে, সেহেতু 10% হিসেবে আপনার এই ডিসকাউন্টটা চলে এসেছে। প্রত্যেকটা আইটেমের ডিসকাউন্ট আমরা এখানে পেয়ে গেছি, এবং এটার সাথে এটা বিয়োগ করার পরে নেট অ্যামাউন্টটা আমাকে দেখেন, 2 লক্ষ টাকা তার মূল, 20,000 টাকার ডিসকাউন্ট, 1,80,000 টাকা তাকে পে করতে হবে। একদম খুব সুন্দরভাবে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। এই জায়গাটা আমরা যদি একটা বাউন্ডারি দিই, আমরা বাউন্ডারিতে শিখছিলাম এইভাবে, বা অল বর্ডার দেই,
এই প্রত্যেকটা গ্রস প্রাইস কত হওয়ার কথা ছিল, কত টাকার ডিসকাউন্ট হলো, ক্যাশে কত থাকার কথা, এই জিনিসটাও কিন্তু আমরা এগুলো বের করতে পারি। এখন কি আমরা আবার সূত্র প্রয়োগ করবো, যোগের সূত্র? না, এবার যোগের সূত্র না প্রয়োগ করে এবার আমরা আরেকটা টেকনিক শিখবো, সেটা হলো অটো সাম। দেখেন, এই অটো সামে ক্লিক করার সাথে সাথেই আপনার উপরের ঘরগুলা সবগুলো সিলেক্ট হয়ে গেছে। অটোমেটিক আপনার যোগফলটা এখানে চলে এসেছে। দেখুন প্রত্যেকটা জায়গায় আপনার যোগফলটা ওকে হয়ে গেল। এবং এখন আপনি আপনার অফিসে ম্যানেজার হিসেবে আপনার মালিককে বোঝাইতে পারবেন যে এত টাকা প্রাইস হওয়ার কথা ছিল, আজকে আমার এত টাকা সেল হয়েছে, এত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, আপনার ক্যাশে এত টাকা থাকার কথা, আপনি বুঝালেন। আমরা শিখবো কমিশন কিভাবে বের করতে হয়, কমিশন শিট। অর্থাৎ কাস্টমার থাকবে, সেল থাকবে, সেলের সাথে সেল করাতে আমি কত টাকা কমিশন পাইলাম, সেই হিসাবটা আমরা এখান থেকে বের করব। এখানে নাম দেওয়া আছে, ধরো কাস্টমার, সে আজকে এত টাকা সেল করেছে, আমরা সেই সেলের উপরে তাকে একটা কমিশন দেওয়ার চেষ্টা করব। এটা সাধারণত কাদের জন্য হয়? মূলত যারা সেলসম্যান তাদের জন্য, যারা অর্ডার টার্গেট দেওয়া থাকে, টার্গেট অনুযায়ী সেল করে, মান্থলি স্যালারি তো সে পাবেই, প্লাস পাশাপাশি সেলের উপরে একটা ছোট্ট একটা কমিশন তাকে দেওয়া হয়। যাই হোক, আমরা কমিশনটা কিভাবে বের করব, আমরা আগের সূত্র ফলো করব। আগের সূত্র অনুযায়ী আমরা ইফের কমান্ডটা শিখেছিলাম, সেই ইফের কমান্ডটা আমরা আবার প্রয়োগ করব। আমরা এখানে D5 নাম্বার ঘরে আছে আমার সেই সেল। যদি D5 অর্থাৎ সেল যদি কারো, আমরা আনুমানিক ধরেন 5,000 টাকা, 5,000 টাকার নিচে অথবা সমান, আমরা ব্যবহার করেছিলাম সমান, সেই সমানটা 5,000 নিচে অথবা কেউ যদি সমান সেল করে আজকের দিনে, তাহলে তাকে আমি D5 এর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, ধরেন 5%, আমরা তাকে কমিশন দেব। যদি এটা আপনি 5% জায়গায় 8%, 10% যা খুশি দিতে পারেন, আপনি কোম্পানি পলিসি অনুযায়ী দিতে পারেন। তো যদি এইভাবে হয়, আমরা এই সূত্রটাকে কিন্তু কপি করে নিতে পারি। এই সূত্রটাকে কপি করে নিয়ে আমরা যদি পেস্ট করি, পেস্ট করার পরে আমরা এখানে কি পাচ্ছি, 5,000-এর জায়গায় যদি আমি 10,000 দেই, 5 এর জায়গায় যদি 7 দেই, তাহলে হয়ে যায়। এবার আবার পেস্ট করি, পেস্ট করে আমরা এই 5 এর জায়গায় যদি 20 দেই, এনে আমরা এর আগে 7 দিছিলাম, এবার 9 দেই। এইভাবে আমরা আস্তে আস্তে বৃদ্ধি করব আমাদের সেলের সাথে। 50 থাকলো, 50,000 টাকায় দিলাম, এখানে 50% দিয়ে দিলাম, বা 10% দেন, 10% দিয়ে তারপরেরটা 50% দেন, 5 এর 15% দিয়ে আমরা তাকে খুশি করার চেষ্টা করব, যাতে সেল বৃদ্ধি হয়। সেই হিসেবে আমরা এই কমিশনটা এখানে বের করলাম। আমরা এবার ফর্মুলা আমাদের শেষ, আমরা ব্র্যাকেটগুলি কমপ্লিট করি। আমরা আগে বলেছিলাম ব্র্যাকেটটা অবশ্যই শেষেরটা কালো আসতে হবে, তাহলে আপনারা হিসাব করতে সব। অর্থাৎ সে তার আজকের দিনের সে ডিউটি করছে, সে 7,000 টাকা সেল করছে, করার ফলে এখান থেকে সে 490 টাকা তার স্যালারির সাথে কমিশনটা যোগ হয়ে যাবে। এভাবে করে আপনি এই কমিশনটা বের করে নিতে পারেন, এবং তাকে আপনি তার নাম ওয়াইজ মান্থলি যে সে সারা মাসে কত টাকা সেল করছে এবং কমিশন পাইছে, সেই হিসাবটা আপনি বের করে নিতে পারেন। খুবই ছোট্ট একটা সূত্র এবং খুবই প্রয়োজনীয় একটা জিনিস। যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এক্সেলের সূত্র কিভাবে লিখতে হয়। আমি এখানে কিন্তু একটা সূত্র দিয়ে রেখেছি, আম, এই সূত্রটাকে আমরা এখানে লিখে রেখেছি। আপনারা আরো খাতায় লিখে রাখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন এইভাবে, কিভাবে স্যালারি স্টেটমেন্ট তৈরি করতে হয় এবং অফিসে কিভাবে স্টাফদের, অফিসারদের স্যালারি হিসাব গণনা করা হয়, সেই হিসাবটা আমরা শিখবো। আমরা এখানে কিছু হেডিং লিখে রেখেছি: নেম, ডেজিগনেশন, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, ট্যাক্স, টোটাল স্যালারি।
এই সবগুলো মিলে যে স্যালারি হলো এটা। এবং এখান থেকে যে জিনিসটা কর্তন হয় সেটা হলো প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড কর্তন হওয়ার পরে যা থাকবে সেটাই পেমেন্ট, এবং যেটা আমরা বাড়িতে নিয়ে যেতে পারবো। তো সেই হিসেবে আমরা এই কাজটা করব। তো এই সবকিছু করার আগে আমাদের মূল যে জিনিসটা হলো সেটা হলো বেসিক। সেই বেসিকের উপর নির্ভর করে আমাদের সবকিছু নির্ভর করে। বেসিক এখানে যত বেশি হবে, হাউস রেন্ট তত বাড়বে, ট্যাক্স তত বেশি হবে, আপনি বাসায় নিয়ে যেতে পারবেন তত, সেই হিসেবে। তা আমরা প্রথমেই হাউস রেন্টটা একটু বের করি। হাউস রেন্টের সূত্রটা এক এক অফিসে এক এক রকম হিসেবে নির্ধারণ করা হয়, গভর্নমেন্টে একরকম, প্রাইভেটে একরকম। যাই হোক, আমরা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে বের করতে হয় আমরা ফর্মুলাটা শিখবো। আমরা আগের মতো ইফ কমান্ড প্রয়োগ করব, এবং ছোট একটা সূত্র দিয়ে আমরা হাউস রেন্টটা শেষ করব। আমরা জানি যে একটা মিনিমাম একটা স্যালারি আছে। আমরা কত নম্বর স্যালারি, বেসিক কত নম্বর করে আছে, D5। D5 যদি গ্রেটার দেন ৮৫০০, জানি ৮৫০০ টাকা সর্বনিম্ন স্যালারি, দেন D5 এর উপর ভিত্তি করে সে পাবে 50% হাউস রেন্ট, বেসিকের 50%। আর যদি ৮৫০০ টাকার উপরে না হয়ে যদি নিচে হয়, সেই ক্ষেত্রে D5 এর 45% হাউস রেন্ট সে উত্তোলন করতে পারবে। আমরা সূত্রটা এখানেই ক্লোজ করলাম। অর্থাৎ যদি কেউ ৮৫০০ টাকার উপরে স্যালারি পায়, সেই ক্ষেত্রে সে হাউস রেন্ট পাবে D5, অর্থাৎ বেসিকের 50%। আর যদি ৮৫০০ নিচে হয় বা ৮৫০০ হয়, সেই ক্ষেত্রে আপনার 45% হাউস রেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আমার সূত্র অনুযায়ী 50% হাউস রেন্ট এখানে অ্যাড হয়েছে। ৪০,০০০ টাকা ২০,০০০ হাউস রেন্ট অ্যাড হয়েছে। সে আমরা এখন ওই আগের মতো ড্র্যাগ করে, সিলেক্ট করে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে আমার দেখা যাবে কোনটা 50% আসছে, কোনটা 45% আসছে, এইভাবে বের হয়ে গেছে। এবার আসি মেডিকেলে। মেডিকেল আমরা জানি চিকিৎসা ভাতা, এটা অসুখ বিসুখ সবারই হইতে পারে। সেই হিসেবে সবার জন্য একটা ফিক্সড মেডিকেল আছে, সেটা হলো ১৫০০ টাকা। এই ১৫০০ এর জন্য কোনো সূত্র প্রয়োজন নাই। এবার আমরা চলে যাব ট্যাক্সে। ট্যাক্সের মধ্যে যে আপনাকে আরেকটা সূত্র প্রয়োগ করতে হবে, সেটা হলো যদি বেসিক অর্থাৎ D5 লেস অর ইকুয়াল ৮৫০০। এখন ৮৫০০ স্যালারিটা কে পায়? অবশ্যই একটা পিয়ন পায়। সে আবার ট্যাক্স কিসে দিবে? তার জন্য কোনো ট্যাক্স দিতে হবে না, তার জন্য 0। আবার আমরা সূত্র প্রয়োগ করি, ইফ D5 লেস অর ইকুয়াল ধরলাম ১৬,০০০, তাহলে তাকে ট্যাক্স দিতে হবে D5 এর, এমনি আমরা আনুমানিক একটা পার্সেন্ট ইউজ করতেছি ফর্মুলাটা লেখার জন্য। এটা কোনো রুলস না, গভর্নমেন্টের সূত্র না। আমরা শেখার জন্য, ফর্মুলা তৈরি করার জন্য আমরা একটা সংখ্যা ইউজ করলাম। ইফ D5 লেস অর ইকুয়াল ধরলাম ৩০,০০০, আমরা আগে 5% ইউজ করছি, এবার আমরা D5 এর আগে 3% ইউজ করছি, এবার আমরা 5% ইউজ করলাম। এরপরেও যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা সংক্ষেপে আরেকটা বলে দিই। যদি ৩০,০০০ টাকার নিচে অথবা সমান হয় তাহলে 5%, আর ৩০,০০০ টাকার উপরে যদি হয় তাহলে D5 এর 8% হিসেবে আমরা ট্যাক্স দিব। ব্র্যাকেটটা ক্লোজ করতেছি, ৩টা ব্র্যাকেট ক্লোজ করলাম, আমরা ফর্মুলা হয়ে গেল। অর্থাৎ আমাকে এই যে লোক যার বেসিক ৪০,০০০, সে ট্যাক্স দিবে ৩,২০০ টাকা, আর যে ৮৫০০ সে দিবে 0। অর্থাৎ তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এবার আমরা এই জায়গায় ট্যাক্সটা কিন্তু করতো না, টোটাল স্যালারি কত হবে এই জায়গাটায় আমাদের আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি। এই টোটাল স্যালারিটা আমরা এই ঘরে লিখবো, এই ঘরে লিখবো টোটাল স্যালারি, এই ঘরে লিখবো, ট্যাক্সটা এই ঘরে দিব। এই কলামটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখন এই টোটাল স্যালারি ঘরে আমরা
আমরা আগের মতো যোগ করব, যোগ বেসিক ডট মেডিকেল, এই তিনটা সংখ্যা আমার যোগ হবে। যোগ হয় এই বেসিক, হাউস রেন্ট এবং মেডিকেল তিনটা সংখ্যা যোগ হওয়ার পরে আমার টোটাল স্যালারি বের হয়ে গেল। এখন তিনটা আমরা আবার ড্র্যাগ করে বের করলাম। এবার এই দুইটা কিন্তু কর্তন হবে। প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারটা হচ্ছে আপনি আবার ওই বেসিকের D5 এর সর্বোচ্চ 25% আপনি প্রভিডেন্ট ফান্ডে রাখতে পারবেন, অ্যাটলিস্ট। এর বেশি আপনি রাখতে পারবেন না। এই হিসেবে আমি একটা সূত্র দিয়ে দেখালাম 25%। তাহলে এই দুইটা যদি আমরা এখন করি, এখানে আমরা এই দুইটাকে আবার যদি ডিডাকশন লিখি, ডিডাকশন অর্থাৎ আমরা এটা কিন্তু আমাদের এই দুইটা কিন্তু আমাদের কর্তন যাবে, এই দুইটা কর্তন যাওয়ার পরে এই হবে। তাহলে এই ডিডাকশন দুটোর যোগফল আমরা বের করি, ইকুয়াল টু সাম এত যোগ এত, ব্র্যাকেটটা এই দুটো। তাহলে এইটা এবং এইটা, এই দুটো সংখ্যা কিন্তু আমাদের, এটা হলো আয়, এটা হলো ব্যয়। তাহলে আয় থেকে ব্যয় বিয়োগ দিলে নেট পে আসবে। তাহলে ডিডাকশনটা আমরা আগে ড্র্যাগ করে ফেলি। এবার আমরা এখানে পেমেন্টটা বের করি, ইজ ইকুয়াল টু সোজা এত মাইনাস ডিডাকশন, অর্থাৎ আয় মাইনাস ব্যয়। আয় থেকে ব্যয় বিয়োগ দিলে যা থাকবে সেটা হলো নেট পে। এই টাকাটা আপনি আপনার বাসায় নিয়ে যেতে পারবেন। এই ওয়েজ শিট অর্থাৎ এই ওয়েজ শিট হচ্ছে মজুরি সংক্রান্ত শিট, যা বিভিন্ন মিল, ফ্যাক্টরি, কারখানায় যে কোম্পানিতে শ্রমিকরা, লো লেভেলের যারা আছে তারা যে কাজগুলো করে থাকে, তাদের কাজের জন্য একটি নির্দিষ্ট আওয়ার, ঘন্টা নির্দিষ্ট করা থাকে। সেই নির্দিষ্ট ঘন্টার একটা স্যালারি তারা পাবে এবং পাশাপাশি ওই নির্দিষ্ট আওয়ারের পরে যে সময়টা তারা ব্যয় করে সেটার জন্য একটা স্পেশাল একটা অ্যামাউন্ট ধরা হয়। তাই উভয় মিলে, ওয়ার্কিং আওয়ার এবং ওভারটাইম দুইটা মিলে সে কত টাকা সে পাবে, সেই হিসাবটা আমরা কিভাবে বের করব সেই কাজটা আজকে শিখবো। তাই ওয়ার্কিং আওয়ার যদি আমরা ধরি 8 ঘন্টা, 8 ঘন্টার পরেই যে কাজটা করো সেই কাজটাই হলো আমাদের ওভারটাইম। এখানে প্রতি 8 ঘন্টার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকতে পারে, হয় 75 টাকা থাকতে পারে, 85 টাকা, 90, 100 যাই হোক থাকতে পারে। তাহলে 8 ঘন্টা হিসেবে ওই যে অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টটা আমরা 75 টাকা হিসেবে আমরা ধরে নিলাম 600 টাকা হয়। এরপরে আমরা ওভার রেগুলার 8 ঘন্টার সাথে যে রেটটা থাকে সেই রেটের চেয়ে অবশ্যই বেশি থাকে। সেই রেটটা কিভাবে বের করব এবং আওয়ারলি যে ওয়ার্ক কাজটা সে করে এবং ওভারটাইম দুইটা মিলে যে কাজটা হয় সেই মূল ফিগারটা আমরা বের করার চেষ্টা করবো সূত্রের মাধ্যমে। তো চলুন যাক কিভাবে করা যায় আমরা দেখি। আমরা এই এখানে আমরা কিছু নেম, ওয়ার্কিং আওয়ার এবং ওভারটাইম লিখে রেখেছি, একটা নমুনা তৈরি করে রেখেছি। আমরা এই ঘরে, আমরা এই ওয়েজ শিট, ওয়েজের ঘরে আমাদের এই কমিশনটা বের করতে হবে, ফিগারটা বের করতে হবে যে সে মূলত আজকে কত কাজ কাজ করছে, এইভাবে মান্থলি সে কত কাজ করতে পারে সেটা আমরা একটা বের করতে পারলে, একদিন বের করতে পারলে আমরা প্রতিদিনই 30 দিন এটা বের করতে পারবো। ওয়েশিটের ঘরে আমরা একটু আগে বললাম যে আমরা বের করতে হলে আমাদেরকে সূত্র লিখতে হবে, সেটা হলো ফর্মুলা। তার জন্য আমরা প্রথমে একটা সমান চিহ্ন দিলাম। আমরা জানি ওভার টাইম, ওভার টাইম বের করতে হলে ধরলাম আমরা ওভার টাইমটা আছে E5 এর ঘরে, এটাকে যদি 100 দিয়ে গুণন দেওয়া হয়, ধরলাম 100 টাকা, ওভার টাইম গুণন 100, এটা হলো ওভার টাইম বের হলো। এরপরে এর সাথে যোগ হবে ওই 8 ঘন্টার যে টাকাটা আমরা বের করে রেখেছি 75 টাকা হিসেবে, 8 ঘন্টা হিসেবে 600 টাকা হয়। এই 600 টাকা, তাহলে ওভার টাইম গুণন 100, এর সাথে যোগ হবে 8 ঘন্টার যে অ্যামাউন্টটা যোগ হবে, হওয়ার পরে যে ফিগারটা বের হবে সেটাই সে তার আজকে সারাদিনের রেগুলার কাজ এবং ওভারটাইম সহ যে পারিশ্রমিকটা তার হয়েছে সেটা হলো এখানে 1000 টাকা। তাহলে এই 1000 বের করার পরে আমরা এই সংখ্যাটাকে আমরা নিচের সবার জন্য প্রযোজ্য হবে, এই হারে বের হবে। অতএব আমরা ওই সেলটাকে যদি কপি করি, আমরা আগের মতো ড্র্যাগ করে নিব, ড্র্যাগ করলে পুরা সবারটাই বের হয়ে যাবে। দেখুন এখানে বের হয়েছে 1000, এখানে 1100, 1200, 900, এইভাবে আমরা
ওয়েট শিটটা বের করতে পারি। তাহলে আমরা একদিনেরটা বের করলাম। এইভাবে আমরা যদি সিস্টেমেটিক মান্থলি বের করতে পারি তাহলে আমার সারা মাসেরটা বের হয়ে যাবে। ইনকাম ট্যাক্স শিট, আমরা ইনকাম ট্যাক্স শব্দটা আমরা সবাই পরিচিত। ট্যাক্স সংক্রান্ত কথা আমরা স্যালারি শিটের ভিতরে উল্লেখ করেছিলাম। ইনকাম ট্যাক্স দিতে হয়, যারা ব্যবসায়ী বলেন চাকরিজীবী বলেন সবাইকেই ট্যাক্স দিতে হয়। একটা নির্দিষ্ট সরকারের একটা নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট হারে সরকারকে ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্সটা সরকারের দেশের কাজে লাগায়, যে ট্যাক্সটা দিয়ে দেশ চলে, দেশের উন্নয়ন হয়, সেই হচ্ছে ট্যাক্স। অর্থাৎ আয়কর দিতে হয় আর কি, আপনার ইনকামের উপরে একটা নির্দিষ্ট আয়কর দিতে হয়। সেই আয়করটা কিভাবে বের হয় সেই জিনিসটা আমরা আজকে শিখবো। আমরা ইনকাম ট্যাক্সের ঘরে সূত্রটা লিখবো। সূত্রটা লেখার জন্য আমরা আগের মতো সমান চিহ্ন ব্যবহার করব ফর্মুলা লেখার আগে। রেখে প্রথমে ইফ ব্যবহার করব। ইফ ব্যবহার করার পরে আমরা প্রথমে একটা ব্র্যাকেটের ভিতরে পুরো ফর্মুলাটাকে নিয়ে আসার চেষ্টা করি। একটি ব্র্যাকেট ইউজ করলাম। এখন আমার ট্যাক্সটা বের হবে বেসিকের উপরে। বেসিকটা কত নম্বর ঘরে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, ই নাম্বার কলামের 4 নাম্বার রতে অবস্থান করতেছে। অতএব E4। E4। এখন আমি একটা নির্দিষ্ট ফিগার দিয়ে শুরু করি, যেমন কাদের কিছু লোক ট্যাক্স দিবে, কিছু লোক ট্যাক্স দিবে না। কে কে দিবে কে কে দিবে না সেটা আমরা এখানে ক্লিয়ার করব। আমরা একটা আনুমানিক একটা ধরে নিলাম যে লেস দেন E4 যদি লেস অর ইকুয়াল, অথবা একটা ফিগার ধরলাম 16,000, এই 16,000-এর নিচে অথবা সমান কারো ইনকাম হয় মান্থলি বেসিক, তাহলে তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে না, অর্থাৎ জিরো। এই ফর্মুলাটা এখানেই, এই অংশটুকু আমরা এখানেই শেষ করলাম। এরপর যদি কারো বেসিক লেস অর ইকুয়াল ধরলাম 20,000 হয়, তাহলে তাকে একটা নির্দিষ্ট হারে ট্যাক্স দিতে হবে। সেটা হতে পারে একটা ফিগার, যেমন ধরেন E4 এর অর্থাৎ বেসিকের 3%। যার বেসিক বেশি সে তো আবার বেশি দিবে। সেক্ষেত্রে আমরা আবার E4 লেস অর ইকুয়াল 50,000 বা 25,000 দিলাম, তাহলে তাকে ট্যাক্স দিতে হবে E4 এর ধরলাম 5%। আবার ইফ যদি কারো বেসিক 40,000 হয়, তাহলে তাকে ট্যাক্স দিতে হবে E4 এর 7%। এর চেয়েও যদি কারো বেসিক হয় তাহলে আমরা এখানে শেষ করে দিতে পারি, অথবা আরেকটা ফিগার আমরা ইউজ করি। E4 এর E4 লেস অর ইকুয়াল 60,000, 60,000, তাহলে সে ট্যাক্স দিবে E4 এর 9%। এখন 60,000-এর মধ্যে নিচে অথবা সমান যদি হয় তাহলে সে দেবে 9%। এখন যদি এর চেয়ে বেশি হয় তাহলে সে কত দিবে, সরাসরি আমরা এখানে বলে দেই E4 এর 10%। এখন আমরা মোটামুটি ফর্মুলাটা শেষ করে ফেলছি। এখন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব। ব্র্যাকেটটা ক্লোজ করার সময় আমরা আগে বলেছিলাম আপনি এক পাশ থেকে চাপতে থাকবেন, যতক্ষণ কালো না আসে, শেষ ব্র্যাকেটটা কালো আসবে ততক্ষণ পর্যন্ত আপনার ব্র্যাকেট শেষ হবে না। আবার একটু খেয়াল করেন, যদি E4 অর্থাৎ বেসিক 16,000 টাকার নিচে অথবা সমান হয় তাহলে 0। যদি 20,000 টাকার নিচে অথবা সমান হয় তাহলে E4 এর 3%। যদি 25,000 টাকার নিচে অথবা সমান হয় তাহলে 5%। 40,000 টাকার নিচে হলে 7%। 60,000 টাকার নিচে হলে 9%। এর চেয়ে যদি বেশি হয় তাহলে 10%। এখানে লক্ষণীয় এই একটা অংশ বুঝতে পারবেন ঠিক এখান থেকে এই পর্যন্ত, তাহলে কিন্তু আপনি বাকি অংশগুলো করতে পারবেন। হ্যাঁ, এখন আমার মূল ফিগারটা বের হয়েছে। এখন আমরা এই ঘরে, এই প্রথম ঘরের যে নিচে যে প্লাস চিহ্নটা আছে এটাকে ধরে ড্র্যাগ করলে আমার পুরো বাকি এগুলো বের হয়ে আসবে। ইলেকট্রিক বিল সংক্রান্ত কিভাবে একটা ইলেকট্রিক বিল তৈরি করা যায় সেই জিনিসটা আমরা একটু শিখবো। ইলেকট্রিক বিল সাধারণত ইউনিটের উপর ডিপেন্ড করে।
কত ইউনিট আপনি কারেন্ট ব্যবহার করছেন সেই জিনিসটা আমরা এখানে ক্লিয়ারলি শিখবো আজকে, এবং যাতে সহজে আমরা একটা ইলেকট্রিক বিল বের করতে পারি, এবং বিল যা বের হবে সেটার সাথে ভ্যাট কর্তন করার পরে যা মূল অ্যামাউন্ট দাঁড়াবে সেই অ্যামাউন্টে আপনাকে জমা দিতে হবে। তো চলো শুরু করি। আমরা প্রথমে এখানে ইউনিটটা বের করে ফেলি। ইউনিটের অনুযায়ী আমার অ্যামাউন্ট কত আসে সেই জিনিসটাকে আমাকে আগে বের করতে হবে। তাহলে অ্যামাউন্ট বের করার সময় আমরা অবশ্যই সূত্র লিখতে হবে। সূত্রটার জন্য আমরা ইফ ব্যবহার করব। ইফ ব্যবহার করে আমরা এই ইউনিটের উপর ডিপেন্ড করে আমরা একটা নির্দিষ্ট রেট দেওয়া থাকে সরকারি, সেই রেট বসিয়ে আমরা এই কাজটা সমাধান করব। আমি একটা আমার মন মতো একটা আপনাদের করার জন্য, দেখার জন্য বা বোঝার জন্য একটা মন মতো একটা রেট দিয়ে আমি ফর্মুলাটাকে বোঝানোর চেষ্টা করতেছি। যদি E4 লেস অর ইকুয়াল 100 ইউনিট হয়, 100 ইউনিট, দেন প্রতি ইউনিট কত টাকা হবে? তাহলে আমরা এই ইউনিটটা হবে এই মূল অ্যামাউন্ট গুণন ধরেন 2.5, আড়াই টাকা করে ধরলাম। প্রতি ইউনিট আড়াই টাকা করে। 100 ইউনিট যদি হয়, 100 ইউনিট নিচে এবং 100 ইউনিট পর্যন্ত যদি হয় তাহলে আপনার রেটটা হবে আড়াই টাকা করে। আবার যদি E4 লেস অর ইকুয়াল ধরলাম 200 ইউনিট, তাহলে আপনাকে দিতে হবে E4 এর 3.5 টাকা করে প্রতি ইউনিট আপনাকে বিল দিতে হবে। ঠিক এইভাবে যদি আমরা বাড়াতে থাকি, E4 লেস অর ইকুয়াল আমরা 400 দেই, তাহলে আমরা E4 এর কত টাকা দেব? 5 টাকা 50 পয়সা দিলাম পার ইউনিট। আবার যদি এইভাবে আমরা সূত্র লিখতে থাকবো, E4 লেস অর ইকুয়াল 500 বা 600 দিলাম, তাহলে E4 এর 7%। এরপরেও যদি বেশি কেউ ইউনিট ইউজ করে তাহলে সরাসরি মূল ইউনিট এ ইন্টু 8.5 অথবা 9 যা দেন আপনি। এরপরে হয়ে গেল। এখন আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করি, 1 2 3 4 করে এন্টার প্রেস করেন। দেখেন 150 টাকা হিসেবে আমার মূল ফিগার এসেছে 525 টাকা। এখন আমরা F2 ফাংশন ব্যবহার করে সূত্রটাকে আবার অ্যাক্টিভ করি। F2 মনে রাখবেন, F2 চেপে ফর্মুলা আবার অ্যাক্টিভ করা যায়, অথবা ফর্মুলা বারে ক্লিক করলেও হয়। তাহলে আমরা 150 ইউনিট কোন রেটে পড়ছে, কোন হিসাবের মধ্যে পড়ছে? এই লেস অর ইকুয়াল 200, তার মানে 3.5 টাকা করে হলে আপনার মূল টাকা 525 টাকা আসে। এটাকে আপনি 3.5 টাকা দিয়ে গুণন দিয়ে দেখেন 525 টাকা আসে কিনা। এখন আমরা এই ফিগারটাকে কপি করে আমরা নিচে যাব। দেখেন যার যত ইউনিট ব্যবহার করছে সে ওই হিসেবে আমরা আমাদের ফিগারটা চলে আসছে। আমরা আগে দেখেছি ইনক্রিজ এবং ডিক্রিজ শব্দটা, আমরা এখানে দুইটা সংখ্যা যেহেতু লাগবে 50 পয়সা আছে, অতএব আমি ডিজিটটাও বের করে দিলাম। এরপরে আপনার ভ্যাট বের করতে হবে এই অ্যামাউন্টের উপর। আহ, এটা বের হবে F4 এর উপর, কারণ হলো ভ্যাট সবসময় মূল টাকার উপরে বের হয়, ইউনিটের উপর না। অতএব আমরা এখানে যে আমরা এই করব F4 F4 খুব সহজ, ইকুয়াল টু 15%। 15% দিয়ে আমরা ভ্যাটটাকে বের করে নিলাম। এইভাবে বের করার পরে আমরা এইভাবে টান দেব, ড্র্যাগ করব, তাহলে আমাদের মূল ভ্যাটটাও বের হয়ে গেল। আমরা ডিজিটটাকে একটু বের করে দেই, দুইটা ডিজিট রাখবো, তাহলে আমার ডিজিটটাও বের হয়ে গেল। এবার এই নেট পে এর ঘরে যে কি হবে, এই অ্যামাউন্ট এবং ভ্যাট দুইটাকে যোগ করে দিলেই আমার নেট পেটা বের হয়ে যাবে, ইকুয়াল টু সাম F4 প্লাস G4। F4 প্লাস G4 এই অ্যামাউন্ট এবং ভ্যাট দুইটা যোগ করলে আমার নেট পেমেন্ট কত দিতে হবে সেটা ফিগারটা আমার বের হয়ে যাবে। করার পরে এই বের হয়ে গেল। অর্থাৎ এই ব্যক্তিটা
তার আইডি নাম্বার এত, মিটার নাম্বার এত, সে এত ইউনিট ব্যবহার করছে, মূল টাকা এত, এর সাথে ভ্যাটটা যোগ করার পরে 603 টাকা 75 পয়সা তাকে ব্যাংকে জমা করে দিতে হবে। এই হলো সিস্টেম। আমরা জানি এইচএসসি তে এবং এসএসসি তে রেজাল্ট হয় জিপিএ হিসেবে এবং প্রতিটা সাবজেক্টের জন্য জিপি বের হয়। তো এখন এখানে কিছু টু সাবজেক্ট জিপি আছে এবং কিছু ওয়ান সাবজেক্ট জিপি আছে, সেই জিনিসগুলো আমরা কিভাবে বের করা যায়। আমরা দেখেন কিছু কিছু প্রশিক্ষণার্থীর নাম লিখে রেখেছি এবং তাদের বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এই দুইটা মিলে একটা জিপি বের হবে, ইংলিশ একটা জিপি বের হবে। আমি কিছু সাবজেক্ট দেখানোর চেষ্টা করছি, একটা একটা করে দেখানোর চেষ্টা করছি, ম্যাথ, ইসলাম, জিওগ্রাফি, ইকোনমিক্স, এইভাবে। তো এখন আমরা এই ঘরে, এই ফাঁকা ঘরটাতে আমাদের কি করতে হবে, এই দুইটা সাবজেক্টের জিপিটা বের করতে হবে। জিপি বের করার জন্য আমাদের ফর্মুলা প্রয়োগ করে সূত্রের মাধ্যমে হবে, একবার করলে কিন্তু আপনি হাজার হাজার ছেলের রেজাল্ট সহজে বের করে নিতে পারবেন। সেক্ষেত্রে আমরা অনেক বড় একটা সূত্র হবে, আপনারা ধৈর্য সহকারে দেখতে হবে। আমরা প্রথমে একটা সমান চিহ্ন দিলাম, যেহেতু টু সাবজেক্ট জিপি সেহেতু আমরা সমান চিহ্ন দিয়ে আমরা প্রথমে একটা ইফ প্রয়োগ করলাম, ইফ ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন যেহেতু দুইটা সাবজেক্ট সেক্ষেত্রে আপনাকে এখানে একটা মিন ইউজ করতে হবে। মিন সাবজেক্টটা আছে কোথায়, বাংলা ফার্স্ট পেপার আছে B5 ঘরে এবং C5 ঘরে। তাহলে আমরা এখানে লিখি B5 প্লাস C5, এই দুটা মিলে যদি গ্রেটার দেন অর ইকুয়াল এর উপরে, মানে দুইটার যোগফল যদি 160 এর উপরে অথবা সমান হয়, তাহলে কি হবে, সে এই ছাত্রটা জিপিএ পাস পাবে। সেক্ষেত্রে আপনি সংখ্যার বেলায় টেক্সট ডাবল ইনভার্টেড কমা না দিলেও চলে, যেহেতু টেক্সট না আপনি না দিলেও চলবে, সমস্যা নাই। দুইটা সাবজেক্ট বের করলাম, ঠিক এইভাবে আপনি এইটুক যদি বুঝে থাকেন তাহলে বাকি অংশটা আপনি বুঝতে পারবেন। এনে আবার খেয়াল করেন, যদি মিনিমাম সর্বনিম্ন দুইটা সাবজেক্ট মিলে B5 এবং C5 মিলে যদি 160 এর উপরে অথবা সমান হয় তাহলে সে পাস পাবে, আদারওয়াইজ সে কিন্তু পাবে না। এক নাম্বার কম হলেও সে কিন্তু পাবে না। আমরা এইটুক যদি বুঝতে পারি তাহলে আমরা বাকি অংশটুকু বুঝতে পারবো। বুঝে থাকি তাহলে আমরা এটাকে কপি করে নেই, এখান থেকে ই পর্যন্ত সমান চিহ্ন বাদ দিয়ে আমরা এইটুকে কপি কন্ট্রোল সি করে নিলাম, নিয়ে আমরা এখানে কন্ট্রোল ভি করে নিলাম। এবার আজ হুবহু জিনিসটা আসছে, 160 এর জায়গায় যদি আমরা এখানে 160 না দিয়ে যদি আমরা 140 দেই তাহলে কি হবে, জিপিএ 4 হবে, জিপিএ 4। অনুরূপ ভাবে আমরা আরেকবার পেস্ট করি, যদি এখানে 60 এর জায়গায় যদি আমরা এখানে 120 দেই তাহলে কি হবে, এখানে 3.5 হবে, 3.5। আশা করি বুঝতে পারতেছেন, খুব সহজ, একই জিনিস, একটা অংশ বুঝলে বাকি অংশ বুঝতে পারবেন। আবার পরের অংশ যদি 120 না দিয়ে আমরা যদি 100 দেই তাহলে কি হবে, 100 দিলে হবে শুধু 3। আবার আবার একটা পেস্ট করি, 100 না দিয়ে আমরা যদি 80 দেই, এখানে 80 দেই তাহলে কত হবে, 80 তে হবে 2.5, 2.5 কমার পরে আরেকবার দেই, যদি 80 না দিয়ে এবার আমরা 66 দেই তাহলে সে জিপিএ কত পাবে, 1। এখন যদি তাও না পায়, 66 এর উপরে অথবা সমান না পেয়ে, তাহলে সে কি পাবে, 0। অতএব এই হলো আমার পুরা রেজাল্ট, একদম 0 থেকে 5 পর্যন্ত আমার জিপিএটা বের হয়ে গেল। এখন আমি এখানে ব্র্যাকেটটার ব্যাপারে লিখবো, ব্র্যাকেটে আমরা আগে জানি আগের মতো দিয়ে যাব একটা একটা করে, প্রত্যেকটা ঘরে একটা করে শেষেরটা ব্ল্যাক হবে, হলে আমার বুঝতে হবে যে আমার সূত্রটা ওকে হয়েছে। এই দেখেন, আশা করি বুঝতে পারছেন, জিপিএ পাস যার যে 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 যা পাবে সব এখানে বের হয়ে আসবে। আমরা বোল্ড করে দিলাম, একটা কালার দেই রেড। আচ্ছা, এটা বের হলো আমাদের টু সাবজেক্ট জিপি। এবার আমরা যদি ওয়ান সাবজেক্ট বের করি তাহলে আমরা হুবহু ভাবে শুধুমাত্র একটা সাবজেক্ট বের করব। আমরা নিচে কিন্তু ফর্মুলাগুলো দিয়ে রেখেছি, আপনারা কিন্তু আপনাদের সহজে বোঝার জন্য এবং চর্চা করার জন্য।
যদি যেহেতু এটা ইংলিশ E5 ঘর, E5 E5 যদি আমরা গ্রেটার অর ইকুয়াল কত 80 দেই, তাহলে কি হবে, সে 5 পাবে। তাহলে এইটুক কিন্তু আমার মূল জিনিস, এইটুক বুঝলে কিন্তু আমরা বাকিটা বুঝতে পারবো, করতে পারবো, এবং আর লিখতে হবে না। লেখার ভয়ে অনেকেই হয়তো মনে করবে যে কঠিন, তা না, আসলে খুব সহজ। আপনারা একটু দেখার চেষ্টা করেন। যদি 70 দেই তাহলে কি হবে 4, যদি 60 দেই 60 দেই 60 দিলে হবে 3.5, 3.5, যদি 60 এর পরে 50 দেই তাহলে হবে 3, 3, যদি 40 দেই 40 দিলে হবে 2.5, 2.5, যদি 33 দেই 33 দেই তাহলে হবে সে পাবে 1, 1, আর যদি তাও না হয় তাহলে সে 0 পাবে। এইভাবে করে আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব, ক্লোজ করে দিব, এবং সূত্রটা আমার বের হয়ে গেল। এইভাবে একটা বের করার পরে আমরা এইভাবে খালি ড্র্যাগ করে দিয়ে দিবেন, তাহলে আমাদের ওই ওয়ান সাবজেক্ট জিপিটা বের হবে। এইভাবে, ঠিক এইভাবে প্রত্যেকটা জিপি আপনাকে বের করে নিতে হবে। এই প্রত্যেকটা আমরা এখান থেকে একটা কপি করি, কপি করে যদি এখানে দেই তাহলে এটারও বের হয়ে যাবে। এখানে দেখেন সঙ্গে একটা এটা কিন্তু এটা কিন্তু নির্ভর করছে আমাদের E5 এর উপর। কিন্তু এখানে এই সূত্রটা আমরা জাস্ট কি করলাম, এখানে একটা কন্ট্রোল সি করেছি, কন্ট্রোল সি করে এখানে যখন পেস্ট করেছি এই সেলটাও কিন্তু আমার অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, এটা জি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবাই জি ফাইভ হয়ে গেছে। আবার এখানে যদি আমরা পেস্ট করি, এখানে এটা কপি করে পেস্ট করি তাহলে এখানে হয়ে যাবে, এইটা কপি করে পেস্ট এখানে হয়ে যাবে, এটা কপি করে পেস্ট করে এখানে হয়ে যাবে। দেখেন এখানে, এখানে কি হয়ে গেছে, I5 হয়ে গেছে, এখানে K5 হয়ে গেছে, এখানে M5, M5 হয়ে গেছে, অটো হয়ে গেছে। অর্থাৎ আপনাকে শুধুমাত্র ফর্মুলা একবার করে লিখতে হবে। এরপরে আমরা এটাকে ড্র্যাগ করে দিয়ে দেবো, যে যা পাবে সে এখানে অটোমেটিক বসে যাবে। এবার বের হলো আমাদের জিপিএ। জিপিএ বের করতে হলে সে এই যে আমার জিপি গুলা বের হয়েছে, সেই জিপি গুলার AVERAGE এভারেজ এইভাবে লিখে কমা কমা দিয়ে করতে পারি, এত এত এই 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 দিয়ে ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে এই করতে পারি, তাহলে আমাদের এই আরো সুবিধা হয়ে গেল। এভারেজ সূত্রটা যেহেতু আমরা শিখেছিলাম, সেই এভারেজটা দিয়ে আমরা করে ফেললাম। একই কথা। যাই হোক, এবার জিপিএ বের হলো। এবার আমাদের এখানে গ্রেডটা বের করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস গ্রেডটা বের করা। আমরা এখানে এখানে আমরা গ্রেডিংটা একটু লিখে রেখেছিলাম, যে ওই আগের মতোই আমরা একটু একটা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যদি এখানে আমরা যেহেতু অনেকগুলো সাবজেক্ট, সেহেতু আমরা একটা মিন ব্যবহার করব। প্রতিটা সাবজেক্টের যদি মিনিমাম, আমরা মিনটা ব্যবহার করছিলাম 2 সাবজেক্টের সময়, এখানেও মিনটা ব্যবহার করলাম, কারণ অনেকগুলো সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টের হিসাবে যদি সে পায় তাহলে আমরা এই প্রথম B5, C5, জিপি ধরবো না, E5টা ধরবো, ম্যাথ, ইসলাম, জিওগ্রাফি, ইকোনমিক্স, এই প্রতিটা সাবজেক্টে যদি সে প্রতিটা সাবজেক্টে 80-র উপরে পায়, তাহলে সে পাবে কি এ প্লাস, ডাবল ইনভার্টেড কমা দিয়ে একটা কমা দিলাম। বন্ধুরা বোঝার চেষ্টা করেন। যদি সর্বনিম্ন প্রতিটা সাবজেক্টে 80-র উপরে সমান পায়, তাহলে সে পাবে এ প্লাস। এবার যদি এটা বুঝে থাকেন তাহলে এই ফর্মুলাটা কপি করে নেন, কন্ট্রোল সি, আমরা এটাকে একটু সরাই দিই, কন্ট্রোল ভি। তাহলে এবার আমরা কি করব, প্রতিটা সাবজেক্টে যদি 70-এর উপরে পায় তাহলে কি হবে, এ পাবে, এ। আবার
আবার পেস্ট করি, প্রতিটা সাবজেক্টে যদি সে 60 পায়, 60 এর উপরে বা সমান পায়, তাহলে কি পাবে? এ মাইনাস, এ মাইনাস। প্রতিটা সাবজেক্টে যদি সে 50 পায়, তাহলে কি পাবে? বি। আবার প্রতিটা সাবজেক্টে যদি সে 40 পায়, তাহলে কি পাবে সে? সি। 40-এ সি। তারপরে হলো 33-এ, 33-এ যদি আমরা ডি ধরি, এরপরে যদি 33-এর উপরে অথবা সমান হলে সে ডি, এরপরেও যদি না পাই, তাহলে আমরা কি ধরবো? এফ ধরবো, ফেল। অতএব মোটামুটি আমার হয়ে গেছে। এখন আমি এখানে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব। আমরা ব্র্যাকেট সিস্টেমটা আমরা আগেই জানি, ব্ল্যাক আসতে হবে, আসলে আমার সূত্রটা হয়ে যাবে। এবার এন্টার দিলাম। এই ছেলেরা যেহেতু এ প্লাস পেয়েছে, এ 5 পেয়েছে, তাহলে সে এ প্লাস পাবে। আমরা এখানে দেখি কি কি পায়। হ্যাঁ, আমার ফর্মুলা ওকে। সংক্ষেপে আমরা কে পাস করলো এটা যদিও আমাদের লাগে না, তারপরেও আমরা করে দেই। যদি ওই আগের মতো, যদি যদি এখানে আবার আপনি আগের মতো যদি ইফ মিন ওই আগের মতো এই 80, এই 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 প্রতিটা সাবজেক্ট আমি ধরতেছি, ধরার পরে যদি প্রত্যেকে যদি 33-এর উপরে অথবা সমান পায়, sorry, greater or equal 33, দেন ডাবল ইনভার্ট কমার ভিতরে পাস, তা না হলে ফেল হিসেবে গণ্য হবে। এবার আবার ব্র্যাকেটটা দিয়ে দিলাম একটাই, এই পাস, ফেল। দেখেন, এই ছেলেটা ফেল করছে, এ ফেল করছে, তার পাশে ফেল বসে গেছে। এই হলো আমাদের রেজাল্ট শিটের সিস্টেম। এইভাবে আমরা রেজাল্ট শিটটা বের করে থাকি। আপনারা দেখেন, চর্চা করেন। এর চেয়েও যদি আপনার কাছে ভালো কিছু তথ্য থাকে, সে সংযোজন করে নিতে পারেন। আমরা জাস্ট ফর্মুলা শেখানোর জন্য শেখালাম এবং কাজটি করে দেখালাম। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চর্চা করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার দেবেন। ধন্যবাদ সবাইকে।